বন্ধুরা, ইংরেজরা নিজেদের সুবিধা ভোগ করার জন্য 1905 সাল থেকে ইউনাইটেড বেঙ্গলকে ভাঙার কাজ শুরু করে দিয়েছিল, যেটি 1947 এবং 71 সাল পর্যন্ত এর রেশ চলছিল। যদিও এই ইউনাইটেড বেঙ্গল এর আগেও অনেকবার বিভাজন হয়েছে, কিন্তু 1947 সালে মূলত আরেকবার বেঙ্গলকে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলে ভাগ করা হয়েছিল। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, এটি এখনও ভারতের একটি অংশ, আর ইস্ট বেঙ্গল মানে পূর্ব বাংলা, যা 1971 সালের আগে অবধি মূলত পাকিস্তানে ছিল, যাকে ইন্দিরা গান্ধী সেনাবাহিনীর সাহায্যে নতুন একটি দেশে রূপান্তরিত করেছিল, যাকে আজকে আমরা বাংলাদেশ নামে চিনি। চলুন এই দুটি জায়গার তুলনা করলে দেখা যাক কোনটি সবচেয়ে এগিয়ে রয়েছে। তাহলে প্রথমে জেনে নেই ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, তারপর জানবো বাংলাদেশকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গল, যা ভারতের ইস্টার্ন অঞ্চলে অবস্থিত এবং এটি 88,752 বর্গ কিলোমিটার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। যদি এই রাজ্যের জনসংখ্যার কথা বলি, তাহলে এটি 10 থেকে 15 কোটির কাছাকাছি হবে। যদি আপনি না জেনে থাকেন, পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য। তবে আমাদের ভারতে শুধু এক ধর্মের লোকই থাকেন না, রয়েছে ভিন্ন ধর্মের মানুষ, এখানে ভিন্ন সংস্কৃতির মানুষ। চলুন জেনে নেই এই রাজ্যে কোন ধর্মের জনগোষ্ঠী বসবাস করেন। এখানে 70% হিন্দু, 27% মুসলিম এবং 3%-এরও কম খ্রিস্টান, শিখ এবং বাকি ধর্মের লোক বসবাস করে। যে কোনো দেশ বা রাজ্যই হোক না কেন, ওই দেশের উন্নতির জন্য সেখানকার লোকেদের লেখাপড়া জানা ভীষণই জরুরি। কারণ যত বেশি পড়াশোনা জানা লোক হবে, তত বেশি লোক খুশি থাকবেন এবং ততই রোজগার বাড়বে। এমনকি ওই জায়গার দশা এবং দিশা দুটি বদলে যেতে পারে। ভিডিওটিতে আরো বিস্তারিত যাওয়ার আগে আপনাকে বলে দেই, এখানকার 80% মানুষই শিক্ষিত। এর মধ্যে বিশ্বের বিখ্যাত ইনস্টিটিউট আইআইটি এবং আইআইএম এর অবদানও কম নয়। শুধু তাই নয়, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে গ্রাম এবং শহর বরাবরই সমান্তরালে এগিয়ে রয়েছে। এখন বলি সেই ফ্যাক্টরটির ব্যাপারে যার উপর পুরো দেশ বা রাজ্য নির্ভর করে, তা হলো এর ইনকাম। চলুন দেখে নেই ওয়েস্ট বেঙ্গলের জিডিপি কেমন। 2021 থেকে 22-এর আর্থিক বছর পর্যন্ত এর জিডিপি ছিল $190 বিলিয়ন মতো, যা 2023 থেকে 2024-এ $220 বিলিয়ন পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, এই রাজ্যের গ্রোথ রেট 8% মতো। ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম প্রায় $2,000 সমান। এখন কথা বলি পভার্টি রেটের ব্যাপারে, যা অনুমান করে একটি দেশে কতজন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ওয়েস্ট বেঙ্গলের মোট জনসংখ্যার 21%ই দারিদ্র সীমার নিচেই রয়েছে। কিন্তু যেখানে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি এদেরকে এর উপরে উঠতে সাহায্য করতে হবে। যদি যাতায়াতের কথা বলি, তাহলে এখানে রয়েছে এয়ারপোর্ট, এছাড়া রেলওয়ে স্টেশনের দিকে নজর দিলে দেখা যাবে এখানে 500-র উপরে রেল স্টেশন রয়েছে। যদি রোড বা রাস্তার দিকে নজর দিই, তাহলে এটি প্রায় 98,000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। এছাড়া রয়েছে বন্দর, প্রায় 8টির মতো পোর্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে জাহাজে যাতায়াতের জন্য। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টটি হলো হলদিয়া। তাছাড়া এই ওয়েস্ট বেঙ্গল এতটা বিখ্যাত কেন? মূলত এই রাজ্যটি স্টিল প্ল্যান্ট, চা বাগান, কোল মাইন্স, পাওয়ার এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য অনেক বেশি পরিচিত। এছাড়া আরও এমন জায়গা রয়েছে যা পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে থাকে। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা দারুণ একটি বিল্ডিং, যেটি দেখার পর মনে হবে সারাক্ষণই সেখানে বসে থাকতে এর সামনে। এখানকার সুন্দরবন ন্যাশনাল পার্কে প্রায় 400-র উপরে টাইগার রয়েছে, যা দেখার জন্য মানুষ দেশ বিদেশ থেকে আসে। আর এটি সেখানকার মানুষের টাকা কামানোর আরেকটি জায়গা। ওয়েস্ট বেঙ্গলের প্রধান ভাষাই হলো বাংলা। তাছাড়া এর সাথে আরো ভাষার লোক বসবাস করে। এর রাজধানী হলো কলকাতা, যা হুগলি নদীর কাছেই অবস্থিত। এছাড়া ইংরেজদের বানানো হাওড়া ব্রিজ, যা এতটাই বিখ্যাত যে এটি দেখার জন্য দূর থেকে মানুষ এখানে আসেন। এই ব্রিজটি স্টিল দিয়ে বানানো এবং হুগলি নদীর উপর দিয়ে চলে গেছে এটি। আপনি যদি না জানেন, এটির আরেকটি নাম রয়েছে, যা হলো রবীন্দ্র সেতু, যা কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। এই হাওড়া ব্রিজটি তৈরি করা শুরু হয়েছিল 1936 সালে এবং 1946 সালে এর কাজ শেষ হয়। এছাড়া আরো অনেক শহর রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এর মধ্যে শিলিগুড়ি, মালদা, দার্জিলিং রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রধান খাদ্যই হলো রাইস এবং ফিশ। বাংলাদেশ। অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি, এটি দক্ষিণ এশিয়াতে অবস্থিত একটি দেশ, যা বিগত কয়েক বছর ধরে ভালোই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মূলত এই দেশে বেশি সংখ্যক লোক বাংলাতেই কথা বলে, যার জন্য এর নাম বাংলাদেশ করা হয়। এই দেশটি 1,50,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটির কাছাকাছি, যা পুরো বিশ্বে জনসংখ্যার দিক থেকে নম্বর 8-এ অবস্থান করছে। এখানে বসবাসকারী লোকেদের মধ্যে 90% মুসলিম, 8% হিন্দু এবং বাকি বৌদ্ধ
আর অন্যান্য ধর্মের লোক রয়েছে। এই দেশের রাজধানী হলো ঢাকা, যা আপনারা সবাই জানেন। এটি বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। এটি শুধুমাত্র এর রাজধানী নয়, এই দেশের শিল্প এবং প্রশাসনিক কেন্দ্রের মূল হাব। তাই তো ঢাকা এই দেশের উন্নতির দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি বাংলাদেশের জিডিপির কথা বলি, তাহলে এটি অনেক দ্রুত গতিতে এগুচ্ছে। মানে এখন অবধি এটি 510 বিলিয়ন ডলারের উপরে পৌঁছে গেছে বন্ধুরা। বাংলাদেশের জিডিপি এত বেশি হওয়ার পেছনে কারণ হলো এর গার্মেন্ট এক্সপোর্ট এবং রিমিটেন্স এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এই সবের কারণে এটি এগুচ্ছে। তাছাড়া এগ্রিকালচার সেক্টরেরও কিছু অবদান রয়েছে। জিডিপি গ্রোথ রেট এই দেশের প্রায় 7% কাছাকাছি। আর যদি পার ক্যাপিটা ইনকামের কথা বলি, তাহলে এটি $2270 কাছাকাছি। যদিও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অতটাও পুরান নয়, সেই হিসাবে এটা আশা করা যায় যে এর কম অংশই দারিদ্র্য সীমার নিচেই অবস্থান করছে। এই দেশের পভার্টি রেটের কথা যদি বলি, তাহলে এটি 20.5% কাছাকাছি। পৃথিবীর বাকি কয়েকটি দেশের মতো এই দেশটিও অগ্রগামী দেশের তালিকায় জায়গা বানিয়ে নিচ্ছে। তবুও আরো অনেক দিক দিয়ে এখানকার সরকারের উপর নজর দিতে হবে। এখানে লিটারেসি রেট প্রায় 79% মতো, মূলত ঠিকঠাকই ধরা হয় বাকি দেশের সাথে তুলনা করলে। এবার বাংলাদেশের কথা যদি বলি, তাহলে নিজের এরিয়ার দিক থেকে বললে এটি কোনো অংশেই পেছনে নয় বাকি দেশের থেকে। প্রায় 8টির মতো এয়ারপোর্ট সহ 498 মতো রেলওয়ে স্টেশন রয়েছে যাতায়াতের সুবিধার্থে। এছাড়া এখানকার রোড নেটওয়ার্ক 21,000 কিলোমিটার লম্বা। এছাড়া পোর্টের দিকে যদি নজর দিই, প্রায় 4টি রয়েছে এখানে, যা শুধুমাত্র মালপত্র জাহাজের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেই সাহায্য করেন না, বরং এই দেশের আর্থিক উন্নতিতেও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। এখানে রয়েছে চিটাগং, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল, সিলেট সহ বড় অনেক শহর, যা ঘুরে দেখার মতো। ভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে এই জায়গাগুলি দেখার জন্য। এই দেশে ঘন বন আর বেঙ্গল টাইগারের জন্য এটি বিখ্যাত। যদি খাবারের কথা বলি, তাহলে সবচেয়ে জনপ্রিয় ফুড হলো এখানকার রাইস এবং হিলসা ফিশ। এছাড়াও বাংলাদেশ এত বিখ্যাত কেন? পুরো বিশ্বের মধ্যে এই অগ্রসরগামী ছোট্ট দেশ বাংলাদেশ জুটের চাষ করার জন্য বিশ্বে 1 নম্বরে আসে, যা হয়তো অনেকেরই অজানা। আর এটাই কারণ যার জন্য জুটের উপর ভিত্তি করে ভিন্ন কাপড় বানানোর কাজ এখানে হয়ে থাকে এবং বাইরের দেশে সেগুলোকে রপ্তানি করা হয়। সম্প্রতি কয়েক বছরে গার্মেন্টের ব্যবসায় বাংলাদেশ এতটা এগিয়ে গেছে যে বাকি দেশকে পেছনে ফেলে দিয়েছে। মূলত চীনের পর বাংলাদেশ পুরো বিশ্বের দ্বিতীয় এমন দেশ গার্মেন্ট রপ্তানির জন্য। এখানকার তৈরি টি শার্ট, ট্রাউজার, সোয়েটার্স বাইরের দেশগুলিতে বেশি পরিমাণে বিক্রি করা হয়। যদি আপনি না জেনে থাকেন, তাহলে এখানকার 550 ফ্যাক্টরিতে প্রতিদিন প্রায় 1,60,000-এর মতো টি শার্ট তৈরি করা হয়, যা ঢাকা থেকে চিটাগং এবং আশেপাশের শহর জুড়ে বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। আরেকটি তথ্য জেনে আপনারা অবাক হবেন, ইউরোপের সবচেয়ে বড় রিটেল ব্র্যান্ড H&M এর 80% কাজই এখানে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ওয়েস্ট এবং ইস্ট বেঙ্গলের একটি তুলনা, যে কোন দেশটি সবচেয়ে এগিয়ে। আমাদের চ্যানেল অলফেক্স বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কোন জায়গাটি আপনার পছন্দের এবং এর কারণ কি। এখানে পেয়ে যাবেন বাংলায় দারুণ তথ্য। অলফেক্স বাংলা। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।